শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৮৯তম জন্মবার্ষিকী আজ। অল্প সময়ে হয়ে উঠেছিলেন বাংলাদেশের রাজনীতির প্রাণপুরুষ। মত প্রকাশের স্বাধীনতা ও ভোটাধিকার নিশ্চিত করা গেলে গণতন্ত্র সুরক্ষিত হবে। জিয়াউর রহমানের জন্মবার্ষিকীর আলোচনায় তারেক রহমান। ফের চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে উত্তেজনা, পতাকা বৈঠকে পরিস্থিতি শান্ত। অমানবিক নির্যাতন চালাচ্ছে, তারা কাঁদানে গ্যাস ছড়েছে। মসজিদে মাইকিংও করা হয়েছে এলাকাতে যে আপনারা যেভাবে এই দেশটাকে রক্ষা করেন বা এলাকায় যাতে ক্ষতি না হয় এরকম। আমাদের সাথে জনগণ যারা ছিল সবাই সীমান্ত থেকে আমরা দূরে চলে আসছি, বাকিরাও চলে আসতেছে। সিচুয়েশন ইনশাআল্লাহ কন্ট্রোলের মধ্যে আছে আমাদের। বিএসএফ এর দুঃখ প্রকাশ। দুর্নীতি শ্বেতপত্র প্রকাশের পরও সরকারি উদ্যোগ না থাকায় হতাশা, অর্থনৈতিক অস্বস্তিতে সংস্কার বিমুখ মনোভাবের শঙ্কা। ১০,০০০ কোটি টাকাতেও মিলেনি সুফল, জলাবদ্ধতা প্রকল্পের অনিয়ম খতিয়ে দেখতে চট্টগ্রামে ৪ উপদেষ্টা। কলকাতায় আলোচিত আরজি কর কাণ্ডে অস্থায়ী নিরাপত্তা কর্মী সঞ্জয় রায় দোষী সাব্যস্ত, সাজা ঘোষণা সোমবার। এবং রাজধানীর ক্লাব ক্রিকেটের সংস্কার নিয়ে চাপে বিসিবি, সব খেলা ও প্রথম বিভাগের ট্রফি উন্মোচন, বয়কটের ঘোষণা। Rainbow Paints, the color of joy. সবাইকে স্বাগত জানাচ্ছি নিউজ 24 সংবাদে। আপনাদের সঙ্গে আছি আমি আসিফ টিপু। দেখছিলেন সংবাদ শিরোনাম। শব্দের আরেক নাম, একদম ইউনিক স্ট্রাকচারাল ডিজাইনের কসমিক ডোর। এর ওয়াল থিকনেস ও রিপ থিকনেস বেশি থাকা থেকে 50 বছরেরও বেশি। কসমিক ডোর, নিশ্চিন্তে 50 বছর। এবারে বিস্তারিত। সততা, দক্ষতা ও যুগান্তকারী পদক্ষেপের মাধ্যমে অল্প সময়েই বাংলাদেশের রাজনীতির প্রাণপুরুষ হয়ে উঠেছিলেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান। রাষ্ট্রপতির দায়িত্ব পেয়ে দেশের আমূল পরিবর্তন করেন তিনি। দেশের অর্থনৈতিক উন্নয়নে তার উদ্যোগ ছিল সব মহলে প্রশংসিত। তিনি জাতীয় ঐক্যের লক্ষ্যে প্রতিষ্ঠা করেছিলেন বাংলাদেশি জাতীয়তাবাদ। গণতান্ত্রিক বাংলাদেশ বিনির্মাণে ফিরিয়ে দিয়েছিলেন বহুদলীয় গণতন্ত্র। তার পররাষ্ট্র নীতি দেশের গণ্ডি পেরিয়ে আন্তর্জাতিক মহলেও সমাদৃত ছিল, যার ফলে বাংলাদেশকে তিনি বিশ্ব দরবারেও মর্যাদার আসনে অধিষ্ঠিত করেন। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের রাজনৈতিক জীবন তুলে ধরছেন সাইফুল ইসলাম। ১৯৭১ সালের দিশেহারা জাতির মনে আশার আলো জাগিয়েছেন তৎকালীন মেজর জিয়াউর রহমান। নিজের জীবন বাজি রেখে পাকিস্তান সেনাবাহিনীর বিরুদ্ধে বিদ্রোহ করেছেন, দিয়েছেন বাংলাদেশের ঐতিহাসিক স্বাধীনতার ঘোষণা। কেবল ঘোষণা দিয়েই ক্ষান্ত হননি, জেড ফোর্সের নেতৃত্ব দিয়েছেন, লড়েছেন সম্মুখ সমরে। স্বাধীনতা যুদ্ধে বীরত্বপূর্ণ অবদানের জন্য অর্জন করেন বীরোত্তম উপাধি। এবং চট্টগ্রামে কালুরঘাট বেতার কেন্দ্র থেকে স্বাধীনতার ঘোষণা দেন। ৭৫ পরবর্তী রাজনৈতিক সংকটেও দেশের হাল ধরেন জিয়াউর রহমান। ৭ নভেম্বর সিপাহী জনতার বিপ্লবের মধ্য দিয়ে সবার মধ্যমণি হয়ে ওঠেন তিনি। পরবর্তীতে ১৯৭৭ সালের ২১শে এপ্রিল বাংলাদেশের রাষ্ট্রপতি হন জিয়া। দায়িত্ব গ্রহণের পর রাজনীতি, অর্থনীতি, শিক্ষা, স্বাস্থ্য, নারী ও গ্রামীণ উন্নয়ন সহ দেশে বৈপ্লবিক পরিবর্তনে নানা উদ্যোগ গ্রহণ করেন তিনি। তার নিজের পরিবারের, দলের কিংবা আত্মীয় বন্ধু কারো স্বার্থের ভাবনা তার মাথায় কখনো ছিল না। পুরাটা চিন্তা, সমস্ত আকাঙ্ক্ষা, সমস্ত ভাবনা তার দেশ এবং দেশের কল্যাণ, দেশের জনগণ নিয়েছিল। ১৯৭৮ সালের ১ সেপ্টেম্বর নানা দলমতের মানুষকে নিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির প্রতিষ্ঠা করেন জিয়াউর রহমান। কঠোর পরিশ্রম আর নতুন কর্মপরিকল্পনা দিয়ে সারা দেশে বিএনপিকে জনপ্রিয় করে তোলেন, বিভক্ত জাতিকে ঐক্যবদ্ধ করতে প্রবর্তন করেন বাংলাদেশি জাতীয়তাবাদ। জিয়াউর রহমান বাংলাদেশি জাতীয়তাবাদ অর্থাৎ আমাদের সম্পূর্ণ জাতিসত্তার পরিচয় তিনি দিয়েছেন, এটা গৃহীত এখন পর্যন্ত তাই রয়েছে।
সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সফল পররাষ্ট্রনীতির কারণে 1978 সালে জাপানকে হারিয়ে প্রথমবারের মতো জাতিসংঘ নিরাপত্তা পরিষদের অস্থায়ী সদস্য নির্বাচিত হয় বাংলাদেশ। একই বছর তিনি দক্ষিণ এশিয়ার দেশগুলোর সম্পর্ক উন্নয়নে সার্ক গঠনের উদ্যোগ নেন। 1981 সালে ইরাক ইরান যুদ্ধ বন্ধে পালন করেন মধ্যস্থতাকারীর ভূমিকা। ওআইসিতে বাংলাদেশের যে গুরুত্বপূর্ণ ভূমিকা, সার্ক গঠনে জিয়াউর রহমানের যে স্বপ্ন এবং চিন্তা, এই সব কিছু কিন্তু বাংলাদেশের একটা সুনির্দিষ্ট পরিচয় এবং ব্যক্তিত্ব সৃষ্টি করেছে। দেশমাতৃকার উন্নয়নে নিবেদিত প্রাণ জিয়াউর রহমান 21 পদক ও স্বাধীনতা পদক চালু করেন। তার আমলেই মহিলা পুলিশ গঠন করা হয়। জনশক্তি রপ্তানি, তৈরি পোশাক, হিমায়িত খাদ্য, হস্তশিল্প সহ সকল অপ্রচলিত পণ্যের রপ্তানির দ্বার উন্মোচন করেন তিনি। 1 নম্বর, খাদ্য উৎপাদন দ্বিগুণ করতে হবে। 2 নম্বর, সমস্ত রাস্তার 2 ধারে ফলের গাছ লাগাতে হবে। সব মিলিয়ে বলা যায় বাংলাদেশের ক্ষণজন্মা এক মানুষের নাম শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান। সততা ও সাহসিকতার কারণে অতি অল্প দিনে জনগণের হৃদয় জয় করেছেন, হয়ে উঠেছেন গণমানুষের আস্থা, নির্ভরতার প্রতীক। আমরা বেঁচে থাকবার মতো বেঁচে থাকতে চাই। আমরা চাই শান্তি। 1981 সালের 30 মে চট্টগ্রাম সার্কিট হাউসে দেশি বিদেশি ষড়যন্ত্রে হত্যা করা হয় বাংলাদেশের সফল রাষ্ট্রপতি বিএনপি প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানকে। সাইফুল ইসলাম, নিউজ 24, ঢাকা। মত প্রকাশের স্বাধীনতা ও ভোটদান নিশ্চিত করা গেলে গণতন্ত্র সুরক্ষিত থাকবে, মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের জন্মবার্ষিকী উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে এই কথা বলেন তিনি। তারেক রহমান বলেন, 19 দফা দিয়ে জাতিকে ঐক্যবদ্ধ করেছিলেন জিয়াউর রহমান। বিএনপির প্রতিষ্ঠাতা ও প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের 89তম জন্মবার্ষিকী উপলক্ষে শনিবার বিকালে রাজধানীর মিন্টো রোডের শহীদ আবু সাইদ মিলনায়তনে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে ভার্চুয়াল মাধ্যমে যুক্ত হন জিয়াউর রহমান ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও তার স্ত্রী ডাক্তার জুবাইদা রহমান। জনতার অধিকারের অতন্দ্র প্রহরী তুমি। বারবার বিরোধী শক্তিরা দেশের গণতন্ত্র ধ্বংসের চেষ্টা করছে, তা প্রতিরোধের উপায় কি, এমন প্রশ্নের জবাব দেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। মানুষের ভোট দানের ক্ষমতা থাকতেই হবে যে কোনো মূল্যে। 2, মানুষের কথা বলার অধিকার থাকতেই হবে, মত প্রকাশের অধিকার থাকতেই হবে। এই দুটোকে বাধাগ্রস্ত করা যাবে না। সকলে যদি আমরা দলমত নির্বিশেষে এই দুটোতে অন্তত একমত থাকি, তাহলে স্বৈরাচার মুক্ত একটা ব্যবস্থা আমরা ধীরে ধীরে গড়ে তুলতে। তারেক রহমান বলেন, সৈনিক, রাজনীতিবিদ, রাষ্ট্রপ্রধান সব পরিচয়েই সফল হয়েছিলেন সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান। উনি যে আদর্শ দিয়েছেন, যে 19 দফা দিয়েছেন, সেগুলোর মাধ্যমে উনি মানুষকে ঐক্যবদ্ধ করার চেষ্টা করেছেন, জাতিকে বিভক্ত না করে। একটি দেশের মধ্যে বিভিন্ন ধরনের মানুষ থাকতেই পারেন, থাকাটাই স্বাভাবিক। উনি চেষ্টা করেছেন সকলকে এক জায়গায় নিয়ে আসার জন্য, এবং সবচেয়ে সেটি ধর্ম, বর্ণ সকল কিছুর উপরে গিয়ে উনি একটি পরিচয় দিয়েছিলেন, আমরা বাংলাদেশী। তিনি বলেন, পোশাক ও কৃষি খাতে জিয়াউর রহমান যে উদ্যোগ নিয়েছিলেন তাও সফল হয়েছে। প্রবাসীদের মাধ্যমে এবং একই সাথে গার্মেন্টস এর যে আজকে যে পোশাক, এর মাধ্যমে আমরা আমাদের দেশকেও বিশ্ব দরবারেও কিন্তু তুলে ধরতে পেরেছি প্রবাসীদের মাধ্যমে। এবং এই গার্মেন্ট শিল্পের মাধ্যমে বহু পৃথিবীর বিলিয়ন্স অফ মানুষ কিন্তু একটি বড় অংশ বাংলাদেশের সাথে পরিচিত আছে। মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস তুলে ধরতে পারলে জিয়াউর রহমানের দর্শন প্রচার করা যাবে তরুণ প্রজন্মের কাছে, বলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। ওনার চলে যাবার পরেও, এত বছর পরেও আমরা এই দলকে মানুষের মধ্যে ধরে রাখতে পেরেছি। ফজলে রাব্বি সৌরভ, নিউজ 24, ঢাকা। এই যে আমার ব্যাংক আরএফএল গ্যাস স্টোভ, এর সায়েন্টিফিক নজল আর ব্রাশ বার্নার তাপকে সমানভাবে ছড়িয়ে খরচ বাঁচায় 25%। আরএফএল গ্যাস স্টোভ নিরাপদ ও গ্যাস সাশ্রয়ী। 304 ফুড গ্রেড স্টেইনলেস স্টিলে তৈরি, যা নিশ্চিত করে জংবিহীন সিঙ্কের আজীবন নিশ্চয়তা। আরএফএল কিচেন সিঙ্ক, স্বাস্থ্যকর কিচেনের চিরস্থায়ী সমাধান। সীমান্তে আবারও উত্তেজনা, এবার অনুপ্রবেশ নিয়ে চাঁপাইনবাবগঞ্জের কিরণগঞ্জ সীমান্তে ব্যাপক সংঘর্ষ হয়েছে। সংঘর্ষ চলে 4 ঘন্টা, 2 পক্ষে চলে ইট পাটকেল নিক্ষেপ, হাতবোমা নিক্ষেপ করে ভারতীয়রা। আহত হন 2 বাংলাদেশি। শনিবার সন্ধ্যায় বিজিবি বিএসএফ এর মধ্যে পতাকা বৈঠকের পর পরিস্থিতি কিছুটা শান্ত হয়, তবে সীমান্ত এখনো থমথমে, আতঙ্ক কাটেনি স্থানীয়দের। এ ঘটনায় দুঃখ প্রকাশ করেছে বিএসএফ।
এই দৃশ্য বাংলাদেশ ভারত সীমান্তের। ফসল কাটাকে কেন্দ্র করে চাঁপাইনবাবগঞ্জের কিরণগঞ্জ সীমান্ত এলাকায় বাংলাদেশ ও ভারতীয় বাসিন্দাদের মধ্যে বাধে সংঘর্ষ। ধাওয়া পাল্টা ধাওয়া। দিনভর চলা এই উত্তেজনায় 2 বাংলাদেশি আহত হয়েছে বলে জানা গেছে। সীমান্তবর্তী বাংলাদেশিদের অভিযোগ, শনিবার দুপুরে বাংলাদেশি নাগরিকের লাগানো গম কাটতে থাকে ভারতীয়রা। বাধা দিলে বাড়ে উত্তেজনা। এক পর্যায়ে সংঘর্ষ শুরু হয়। সংঘর্ষ চলে 12টা থেকে বিকেল 4টা পর্যন্ত। ছড়িয়ে পড়ে চৌকা সীমান্তেও। স্থানীয়রা জানিয়েছেন, চৌকা সীমান্তের বাংলাদেশ প্রান্তে অনুপ্রবেশ করে ভারতীয়রা অন্তত 30টি আম গাছ এবং শতাধিক বড়ই গাছ কেটে ফেলে। অনেক কোচে সবকিছু কেটে ফেলে দিয়েছে। বইয়ের বাগান দেখেন, আমার গেটে একটা দাদার বইয়ের বাগান আছে, একটা চাচার বইয়ের বাগান আছে, মানে সব শেষ করে দিয়েছে। আমাদের যত গালা ছিল সব কেড়ে বিএসএফ আর পাবলিক সব ছিনে চলে গেছে। ইট পাটকেল সহ হাত বোমা নিক্ষেপ করে ভারতীয়রা। এ সময় 2 বাংলাদেশি আহত হন। পাল্টা জবাব দিতে প্রস্তুত হন বাংলাদেশের সীমান্তবাসীরাও। ভারতের পাবলিক বাংলাদেশে এসে বড় বাগান, আম গাছ, ফসল পানি সবকিছু নষ্ট করে দেয়। ভারতের বিএসএফ নিজের হাতে ইট পাটকেল গ্যাস বাংলাদেশের উপর নিরপেক্ষ করে। কখনো বাংলাদেশের মাটিতে তারাকে ঢুকতে দেবো না। আমরা যতটুকু রক্ত দিয়ে আমার দেশ স্বাধীন করেছি, এই দেশকে আমরা কখনোই ব্যবহৃত দিতে পারি, ভারতকে আমরা দেবো না। 1 ইঞ্চি মাটিও আমরা ছেড়ে দেবো না। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে 2 দেশের সীমান্তরক্ষী বাহিনীর সদস্যরা। বিজিবি বিএসএফ এর মধ্যে পতাকা বৈঠকের পর পরিস্থিতি কিছুটা শান্ত হয়। বিভিন্ন মব কন্ট্রোল করার জন্য ওরা সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করেছে। ইন্টারন্যাশনাল আইন যেটা আছে এটা ভঙ্গ করেছে। বিএসএফ এর পক্ষ থেকে দুঃখ প্রকাশ করা হয়েছে। সীমান্ত এলাকায় এখনো থমথমে অবস্থা বিরাজ করছে। 2 দেশের সীমান্তরক্ষী বাহিনীও রয়েছে সতর্ক অবস্থায়। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। বিজলি কেবলস যে কোনো স্থাপনার বৈদ্যুতিক সংযোগকে রাখে নিরাপদ। এর স্কিন কোটেড ইনসুলেশন সম্পূর্ণ ফায়ার রিটার্ডেন্ট, তাই বিজলি কেবলস নিজেই নিজেকে নেভায়। বিজলি কেবলস, নিরাপদ আজীবন। শুধু নিষিদ্ধতে সীমাবদ্ধ থাকলেই হবে না, ছাত্রলীগের অপরাধের বিচার করতে হবে। আইনের আওতায় আনতে হবে পতিত সরকারের দোসরদেরও। মার্চ ফর জাস্টিস কর্মসূচি থেকে এমন দাবি জানিয়েছে ছাত্রদল। নেতাদের অভিযোগ, ন্যায় বিচার নিশ্চিতে গুরুত্ব না দিয়ে সংস্কারের কথা বলছে সরকার। শনিবার মার্চ ফর জাস্টিস কর্মসূচিতে ছাত্রদলের বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা অংশ নেন। মার্চ ফর জাস্টিস, ন্যায় বিচারের দাবিতে জাতীয়তাবাদী ছাত্র দলের নতুন কর্মসূচি। নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ সহ পতিত সরকারের দোসরদের বিচারের দাবিতে উত্তাল শাহবাগ ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকা। জুলাই আন্দোলনের শুরুর দিকে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে নিষিদ্ধ ছাত্রলীগের এই বর্বরোচিত হামলা সহ নানা অপকর্মের বিচার চান ছাত্রদল নেতারা। বলেন, সেদিন ছাত্রলীগের পাশবিক হামলায় স্তব্ধ ছিল পুরো দেশ। শনিবার সকাল 12টা থেকেই এই কর্মসূচিতে অংশগ্রহণ করতে ছাত্র দলের হাজারো নেতাকর্মী ভিড় জমায় রাজধানীর ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউট সংলগ্ন সোহরাওয়ার্দীর গেটে, যেখানে নিষিদ্ধ এই সংগঠনটির তৈরি করা টর্চার সেলে শিক্ষার্থীদের নির্যাতন, চাঁদাবাজি ও জুলাই আন্দোলনে শিক্ষার্থীদের উপর গুলি করা সহ সকল অপরাধের বিচারের দাবিও তোলে ছাত্রদল। ছাত্রলীগ গত 16 বছরে ক্যাম্পাসগুলোতে হত্যা, ধর্ষণ, গুম, খুন, সন্ত্রাস, চাঁদাবাজি, টেন্ডারবাজি, ভর্তি বাণিজ্যের যে অপরাজনীতি করেছে, এর মাধ্যমে শিক্ষার্থীদের অধিকার খর্ব হয়েছে। আমরা সে সকল নির্যাতন নিপীড়নের বিচার চাই। নেতাদের অভিযোগ, জুলাই আন্দোলনে ছাত্র জনতা হত্যাকারী দল আওয়ামী লীগ ও ছাত্রলীগের বিচার কাজ রেখে অন্তর্বর্তী সরকার অপ্রয়োজনীয় বিষয়ের দিকে মনোযোগ দিচ্ছে। ছাত্রলীগের কোনো শীর্ষ সন্ত্রাসীকে এখনো পর্যন্ত গ্রেপ্তার করতে পারেনি, বা তারা দৃশ্যমান গ্রেপ্তার করার প্রক্রিয়া গ্রহণ করেছে এরকম আমরা গণমাধ্যমে দেখিনি। বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে যে আওয়ামী লীগের দোসররা রয়েছে, তাদের বিচারের দাবিতে আজকে আমরা ঐতিহাসিকভাবে আজকে আমাদের এই কর্মসূচি পালিত হবে। এই কর্মসূচিতে অংশ নেয় বিভিন্ন বিশ্ববিদ্যালয়, কলেজ সহ ঢাকা ও ঢাকার বাইরের ছাত্রদল ইউনিটগুলো। শাহবাগ থেকে টিএসসি হয়ে মিছিলটি পৌঁছায় কেন্দ্রীয় শহীদ মিনারে। কেবল শাহবাগ অতিক্রম করতেই মিছিলটির প্রায় 25 মিনিট সময় লাগে। কেন্দ্রীয় শহীদ মিনারে নিষিদ্ধ ছাত্রলীগের বিচারের দাবি জানায় ছাত্রদল নেতৃবৃন্দ। মার্চ ফর জাস্টিসের সমাপনী বক্তব্য দেন ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি। বলেন, গণ অভ্যুত্থান পরবর্তী সময়ে দেশের বিশ্ববিদ্যালয়গুলো ছাত্রলীগের সন্ত্রাসী কার্যক্রমের বিরুদ্ধে তদন্ত কমিটির যে প্রতিবেদন, তা অনতিবিলম্বে প্রকাশ করতে হবে। ছাত্রলীগের বিচার যে পর্যন্ত সম্পূর্ণ না হবে, যে পর্যন্ত ফেসিবাদের সাথে যারা জড়িত ছিল, সকল ক্যাম্পাসে ফেসিবাদের সাথে যারা
জাস্টিসের ন্যায় রাজপথে অবস্থান। এ সময় বিভিন্ন স্তরে লুকিয়ে থাকা ফ্যাসিবাদের দোসরদের খুঁজে বের করে শাস্তির আওতায় আনার দাবি জানায় ছাত্রদল। আল মোহাইমেদুল খান, নিউজ 24, ঢাকা। বিভিন্ন পণ্যের নতুন আরোপ করা ভ্যাট ও কর প্রত্যাহারের দাবি জানিয়েছে বিএনপি। শনিবার সকালে গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে সংবাদ সম্মেলনে এ দাবি জানানো হয়। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ভ্যাট বাড়ানোর কারণে দ্রব্যমূল্য বাড়বে, যা সাধারণ মানুষের উপর নেতিবাচক প্রভাব ফেলবে। সরকারের অদক্ষতা ও সমন্বয়হীনতায় দুর্ভোগ বাড়ছে বলেও মন্তব্য করেন তিনি। আরেক অনুষ্ঠানে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, ভ্যাট বাড়িয়ে অনুচিত কাজ করেছে অন্তর্বর্তী সরকার। শতাধিক পণ্য ও সেবার উপর সরকারের নতুন করে ভ্যাট ও কর বসানোর তীব্র নেতিবাচক প্রতিক্রিয়া সৃষ্টি হয় সাধারণ মানুষের মনে। রাজনৈতিক অঙ্গনেও শুরু হয় নানা সমালোচনা। দলীয় অবস্থান জানাতে সংবাদ সম্মেলন করে বিএনপি। সাধারণ মানুষের কথা চিন্তা করে এ ভ্যাট ও কর প্রত্যাহারের দাবি জানান বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আমরা বুঝতে পারি যে আওয়ামী ফ্যাসিবাদের পরবর্তী সময়ে অন্যান্য খাতের মতো আর্থিক খাতে বিশৃঙ্খলা ভঙ্গুর অবস্থা পরবর্তী চ্যালেঞ্জগুলো সৃষ্টি করেছে। তথাপি বিএনপি বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের এমন সিদ্ধান্তে সাধারণ জনগণের জীবনের উপর প্রভাব নিয়ে উদ্বিগ্ন। বলেন, সরকারের অদক্ষতা ও সমন্বয়হীনতায় জনদুর্ভোগ বাড়ছে। এ সময় সরকারকে অপ্রয়োজনীয় ব্যয় কমানোর পরামর্শ দেন তিনি। মর্গপাত্র তো কিছুটা ইনফ্লেশন বাড়াবে, কিন্তু সাধারণ মানুষের তাদের তো আপনার কোনো আয় বাড়ছে না, এটা একটা সমস্যা। তো এই বিষয়গুলোকে আপাতত আমার মনে হয় যে তাদের খুব বেশি প্রয়োজন ছিল না। জবাবদিহিতা নিশ্চিত করলে আপনার অনেক সমস্যাই সমাধান হয়ে যায়, যেটা আপনার একমাত্র একটা ইলেকটেড পার্লামেন্ট ছাড়া সম্ভব নয়। শহীদ জিয়াউর রহমানের 89তম জন্মবার্ষিকী উপলক্ষে মুক্তচিন্তা বাংলাদেশের আয়োজনে এক আলোচনা সভায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, ভ্যাট বাড়িয়ে অনুচিত কাজ করেছে সরকার। আমরা প্রস্তুতি নিচ্ছি, আমরা আগামী দিনে বাংলাদেশের অর্থনৈতিক পরিবর্তন কিভাবে আনবো, এখান থেকে বের করে বাংলাদেশকে অর্থনৈতিকভাবে স্টেবল কিভাবে করব, এটার উপর আমরা কাজ করছি, যাতে সরকারে যদি আমরা আসতে পারি প্রথম দিন থেকে কাজ শুরু হয়। শেখ হাসিনাকে ফ্যাসিস্ট হিসেবে তৈরি করতে দীর্ঘদিন যারা সহযোগিতা করেছে তাদের জাতির সামনে এসে ক্ষমা চেয়ে পাপ মোচন করতে হবে বলেও মন্তব্য করেন আমির খসরু। জুবায়ের সানি, নিউজ 24, ঢাকা। ছাত্র প্রতিনিধিরা নয়, দেশে যা সংস্কার দরকার তা রাজনৈতিক সরকারই করবে বলেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান আসাদুজ্জামান রিপন। শনিবার সকালে জাতীয় প্রেস ক্লাবের সামনে নাগরিক সমাবেশে একথা বলেন তিনি। সংস্কার হচ্ছে জনগণ তার ইচ্ছা মতো সরকারকে ক্ষমতা থেকে নামিয়ে দিতে পারবে, সেটার নামই হচ্ছে সংস্কার। সুতরাং কোন সংস্কারের জন্য বছরের পর বছর তারা বিলম্ব করতেছে এটা আমরা বুঝি না। আমরা মনে করি এই সংস্কারের নামে যেন কোনোভাবেই বিরাজনীতিকরণের কোনো দুরভিসন্ধি যাতে কারোর মাথায় না থাকে। জামায়াতে ইসলামী জুলাই আন্দোলনের শহীদদের কোনো দলের পরিচয়ে সীমাবদ্ধ করতে চায় না বলেছেন দলটির আমির ডাক্তার শফিকুর রহমান। শনিবার দুপুরে রাজশাহীর মাদ্রাসা মাঠে দলের কর্মী সম্মেলনে একথা বলেন তিনি। যারা রক্ত দিয়ে আজকের এই পরিবেশ আমাদেরকে দিয়ে গিয়েছে, তাদের কাছে আমরা এবং সারা জাতি ঋণী এবং কৃতজ্ঞ। তাদেরকে কোনো দলীয় পরিচয়ে আমরা সংকীর্ণ পরিসরে নামাতে চাই না। তারা আমাদের জাতীয় সম্পদ, জাতীয় বীর, তাদেরকে মাথার উপরে শ্রদ্ধায় আমরা তুলে রাখতে চাই। নিউজ 24 সংবাদে সময় হলো একটা বিরতির। আরো খবর নিয়ে ফিরছি, আমাদের সঙ্গেই থাকুন। নিউজ 24 সংবাদে স্বাগত জানাচ্ছি আরও একবার। ভারতীয় আগ্রাসন রুখে দিতে বাংলাদেশের জনগণ সবসময় প্রস্তুত আছে বলে মন্তব্য করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।
চাঁপাইনবাবগঞ্জে বাংলাদেশ সীমান্তে ঢুকে ভারতীয় নাগরিকদের তাণ্ডব এবং আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে বিএসএফ এর কার্যক্রমের প্রতিবাদে শনিবার রাতে বিক্ষোভ করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। বলেন, হাসিনাকে জায়গা দিয়ে বাংলাদেশের সাথে বন্ধুত্বের নীতি লঙ্ঘন করেছে ভারত। এখন থেকে ভারতের সাথে বাংলাদেশের সম্পর্ক হবে ন্যায্যতার ভিত্তিতে। সীমান্তে যে কোনো প্রহসন রুখে দিতে দেশের জনগণ আর কোনো আপোষ করবে না বলে জানান তারা। আমি এই চেয়ারে বসবো না। বাচ্চু ভাই, এই চেয়ারকে ভয় পেও না। ডেন্টিস্টের পরামর্শ নাও নতুন কোলগেট অ্যাক্টিভ সোল, যা দাঁতের সমস্যা শুরু হওয়া মাত্রই থামিয়ে দেয়। না থাকবে ব্যথা, না থাকবে ভয়। বর্তমান প্রশাসনিক কাঠামো সম্পূর্ণ অগণতান্ত্রিক ধারায় চলছে মন্তব্য করেছেন গণসংহতি আন্দোলনের সমন্বয়ক জুনায়েদ সাকি। শনিবার রাজধানীতে এক সেমিনারে এই মন্তব্য করেন তিনি। মন্ত্রণালয় শিক্ষা ক্যাডারকে, স্বাস্থ্য মন্ত্রণালয় স্বাস্থ্য ক্যাডারকে, তেমনি ভাবে সকল মন্ত্রণালয় স্ব ক্যাডারকে ছেড়ে দিতে হবে। ব্রিটিশরা যেমন এখানকার টাকা নিয়ে গেছে, ঠিক তেমনি আমাদের এই জমিদাররা এখান থেকে টাকা নিয়ে যায়। যদি এই আমলাতন্ত্রের সংস্কার না হয়, তাহলে কোনো সংস্কার করে কোনো কাজ হবে না। জনপ্রতিনিধি থাকবেন, তার সাথে ওই বিশেষ বিশেষ বিষয়ে বিশেষজ্ঞরা সর্বোচ্চ পদ পর্যন্ত যেতে পারতে হবে, সেটাই নিয়ম হওয়া উচিত। কাজেই এই যে উপসচিবে এসে পুরোটা নিয়ন্ত্রণ করার একটা রাস্তা প্রশাসনিক ক্যাডার তৈরি করেছে, সম্পূর্ণ অগণতান্ত্রিক, ভয়ঙ্কর রকমভাবে এই লুটেরা ব্যবস্থা জারি রাখারই একটা হাতিয়ার হিসেবে সেটা কাজে লাগছে। রাজনৈতিক দলগুলো যদি পরিচ্ছন্ন ও স্বচ্ছ না হয়, তাহলে গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠা করা সম্ভব হবে না মন্তব্য করেছেন নির্বাচন সংস্কার কমিটির সভাপতি ডক্টর বদিউল আলম মজুমদার। শনিবার দুপুরে কুমিল্লায় একটি সেমিনার শেষে এ কথা বলেন তিনি। রাজনৈতিক দলগুলোকে পরিচ্ছন্ন করার জন্য আমরা প্রস্তাব করেছি। রাজনৈতিক দলগুলো যদি গণতান্ত্রিক না হয়, রাজনৈতিক দলগুলো যদি স্বচ্ছ না হয়, রাজনৈতিক দলগুলো যদি জনকল্যাণমুখী না হয়, মানুষের কল্যাণে কাজ না করে, তাহলে কিন্তু রাষ্ট্রে গণতন্ত্র প্রতিষ্ঠা হবে, সেটা আশা করা দুরাশা। এলো ইনস্ট্যান্ট মিল্ক পাউডার হ্যাপি কাউ, যেমন সাশ্রয়ী তেমনি পুষ্টিগুণে ভরপুর। আর এটা নিউজিল্যান্ডের গরুর দুধ। হ্যাপি কাউ, গরুর দুধের স্বাদ সবাই পাক। শ্বেতপত্র প্রকাশের 1.5 মাস পরও অর্থনৈতিক সংস্কার ও উত্তরণে সরকারের উদ্যোগে সন্তুষ্ট নয় অর্থনীতিবিদরা। বলছেন, অর্থনৈতিক অস্বস্তি ও অনিশ্চয়তা মানুষকে সংস্কার বিমুখ করে তুলতে পারে। আর ব্যবসায়ীদের অভিযোগ, IMF এর শর্ত মানতে গিয়ে ব্যবসায়ীদের কষ্ট বাড়াচ্ছে সরকার। শনিবার আগারগাঁওয়ে BICC মিলনায়তনে শ্বেতপত্র প্রণয়ন কমিটি আয়োজিত সিম্পোজিয়ামে এসব বিষয় উঠে আসে। স্বৈরাচারী সরকারের সীমাহীন দুর্নীতির ভয়াবহ চিত্র উঠে আসে অর্থনীতির শ্বেতপত্রে। কিন্তু সেটি প্রকাশের 1.5 মাস পরও এ বিষয়ে সরকারের কোনো উদ্যোগ না থাকায় হতাশ শ্বেতপত্র প্রণয়ন কমিটি। গভর্নমেন্টের ইনিশিয়েটিভ কোথায় হোয়াইট পেপারকে অন করার এবং হোয়াইট পেপার নিয়ে ওয়াইড স্প্রেড ডিসকাশন করার মিনিস্ট্রি লেভেলে? আমাদের সেরকম কোনো কিছু দেখছি না। এই যে আমলারা, তাদের কিন্তু নতুন করে ফ্যাসিলিটি সেখানে চালু হচ্ছে, অথচ দরকার ছিল গত 15 বছরে যে আমলারা বাংলাদেশকে এভাবে রীতিমতো ধ্বংস করার পিছনে দায়ী, তাদেরকে ধরে ধরে জেলে ভরা দরকার ছিল। বাট আমরা এখনো পর্যন্ত সে ধরনের কোনো অ্যাক্টিভিটি দেখছি না। সরকারকে তাগিদ দিতেই শনিবার তাই শ্বেতপত্র এবং অতঃপর শীর্ষক এই আয়োজন জাতীয় শ্বেতপত্র কমিটির। বক্তাদের অভিযোগ, আওয়ামী সরকারের দুর্নীতি ও স্বৈরাচারী হয়ে ওঠার পেছনে উন্নয়ন সংস্থাগুলোর দায় রয়েছে, অথচ তাদের প্রেসক্রিপশনে জনগণ ও ব্যবসায়ীদের উপর বাড়ানো হচ্ছে অর্থনৈতিক চাপ। IMF 3 বছরে যে পরিমাণ লোন দেয়, রেমিটেন্স যেটা আমরা আজকে শুনলাম, রেমিটেন্স তার থেকে 2 মাসের তার থেকে বেশি আসে, অথচ রেমিটেন্স যারা পাঠায় তারা গুরুত্ব নাই, অথচ IMF এর কথা শুনে জনগণের উপর একটা বোঝা চাপানো হচ্ছে। There are international prescriptions that do not work for Bangladesh. We have seen our energy advisors said push back against the energy price rise. Yes, it's right. এখন আমরা afford করতে পারবো না। Agree to the prescription, do not do it, take all the pills at the same time. এসব সংকট উত্তরণে সরকারের কাঙ্ক্ষিত উদ্যোগ না থাকায় গভীর উদ্বেগ প্রকাশ করেন অর্থনীতিবিদরা। আর এমন বাস্তবতা মানুষকে সংস্কার বিমুখ করে তুলতে পারে বলেও আশঙ্কা বক্তাদের। এই মুহূর্তে অর্থনৈতিক পরিস্থিতির স্থিতিশীলতা এবং প্রবৃদ্ধির ধারা, কর্মসংস্থান এবং দারিদ্র্য বিমোচনকে, সামাজিক সুরক্ষাকে যদি নিশ্চিত করতে না পারি, তাহলে আমরা যারা সংস্কারকে
গতিশীল করতে চাই তারা কিন্তু ধৈর্য হারা হয়ে যাবে। সমস্যা সমাধানে সরকারকে ক্রমাগত চাপে রাখতে সুশীল সমাজের প্রতি আহ্বান জানান সরকারের প্রতিনিধিরা। At the end of the day, we need a stable, competent and honest government. And the only way that will happen is if you guys keep on pushing us to make sure that we actually draw something and then execute that. Fundamentally agree and embark on this reform agenda. Truly এই রেফারেন্সগুলো নিয়ে আমাদেরকে এটার উপরে ডিসকাস করে ডিবেট করে and then whatever that we agree এটাকে যত দ্রুত সম্ভব ইমপ্লিমেন্ট করা উচিত। অনুষ্ঠানে প্রত্যক্ষ কর আদায় বৃদ্ধি, শ্রম অধিকার নিশ্চিত করা এবং তথ্য উপাত্তের সঠিকতা নিশ্চিতে সরকারকে তাগিদ দিয়েছেন ইউরোপীয় ইউনিয়নের প্রতিনিধি। হোসাইন শাহাদাত, নিউজ 24, ঢাকা। সামাজিক প্রভাব চিন্তা না করেই সাধারণ মানুষের উপর নতুন করে করের বোঝা চাপিয়ে দিয়েছে সরকার, মন্তব্য করেছেন সেন্টার ফর পলিসি ডায়ালগের নির্বাহী পরিচালক ফাহমিদা খাতুন। শনিবার সকালে রাজধানীতে এক সেমিনারে এই মন্তব্য করেন তিনি। শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ে প্রবাসী আয় বৃদ্ধিতে করণীয় শীর্ষক এই সেমিনারের আয়োজন করা হয়। সিবিডির নির্বাহী পরিচালক বলেন, নতুন ভ্যাটের কারণে মূল্যস্ফীতি বাড়ার সম্ভাবনা রয়েছে। দ্বন্দ্বমূলক নীতির কারণে দেশের অর্থনৈতিক ক্ষত বাড়ছে। শ্রমশক্তি ধারণ করার ক্ষমতার সীমাবদ্ধতা রয়েছে। এতে অর্থনীতিতে কিছু চ্যালেঞ্জ সৃষ্টি হচ্ছে। হুন্ডি বন্ধে আইনের কার্যকর প্রয়োগের উপরও গুরুত্ব দেন তিনি। অর্থনীতিতে প্রবাসী আয় হচ্ছে একটা অন্যতম গুরুত্বপূর্ণ অনুষঙ্গ। আমরা বলে থাকি আমাদের বৈদেশিক মুদ্রার রিজার্ভ যেটা, সেখানে কিন্তু কোথা থেকে আসে রিজার্ভটা? পণ্য এবং সেবার উপরে ভ্যালু এডেড ট্যাক্স, মূসক মূল্য সংযোজন কর এবং সাপ্লিমেন্টারি ডিউটি সব সম্পূরক শুল্ক দেওয়া হলো এবং সেটার মাধ্যমে তারা 12,000 কোটি টাকা আদায় করবেন বলেছিলেন। এইটার কি কোনো একটা এটার সোশ্যাল ইম্প্যাক্টটা কি চিন্তা করা হয়েছে? বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট BFIU এর সাবেক প্রধান মাসুদ বিশ্বাসকে জিজ্ঞাসাবাদ করেছে দুদক। শনিবার দুপুর 12:30 থেকে 1 ঘন্টা দুদক কার্যালয়ে চলে এই জিজ্ঞাসাবাদ। এর আগে শুক্রবার দিবাগত রাতে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ ডিবি অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে। গত 2 জানুয়ারি জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে মাসুদ বিশ্বাসের বিরুদ্ধে মামলা দায়ের করে দুদক। চট্টগ্রামে জলাবদ্ধতা প্রকল্পের অনিয়ম খুঁজতে মহানগরীতে 3 উপদেষ্টা প্রকল্পের কাজ পরিদর্শনে নেমেছেন। উপদেষ্টা মোহাম্মদ ফাইজুল কবির খান, উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান ও উপদেষ্টা ফারুকী আজম। কাজে অনিয়ম হলে কোনো সংস্থাকে ছাড় দেওয়া হবে না বলে জানান তারা। সিটি মেয়রও চান এই সমস্যার সমাধান হোক। চট্টগ্রাম থেকে নয়ন বড়ুয়া জয়ের রিপোর্টে বিস্তারিত। চট্টগ্রাম নগরবাসী দুঃখ জলাবদ্ধতা। এই সমস্যার সমাধানে 2016 সাল থেকেই সিডিএ হাতে নেই জলাবদ্ধতা নিরসন প্রকল্প। তবে হাজার হাজার কোটি টাকার এই প্রকল্পে নগরবাসী কোনো সুফল না পাওয়ায় প্রধান উপদেষ্টার নির্দেশেই প্রকল্প পরিদর্শনে নেমেছেন 3 উপদেষ্টা। বেলা 3টা থেকে জামাল খান খাল, বারুইপাড়া খাল সহ বেশ কিছু খাল পরিদর্শন করেন বিদ্যুৎ জ্বালানি মন্ত্রণালয়ের উপদেষ্টা মোহাম্মদ ফাউজুল কবির খান এবং পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় ও পানি সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান, মুক্তিযোদ্ধা বিষয়ক উপদেষ্টা ফারুকী আজমও। পরিদর্শন শেষে বিদ্যুৎ জ্বালানি মন্ত্রণালয়ের উপদেষ্টা বলেন, এই গুরুত্বপূর্ণ প্রকল্প বাস্তবায়নে কোনো সংস্থাকে ছাড় দেওয়া হবে না। কালকে আমরা সবার সঙ্গে সার্কিট হাউসে আমরা বসবো, তো সেখানে আমরা একটা কর্ম পরিকল্পনা স্থির করব। সংস্থাগুলোকে জানিয়ে দেওয়া হবে যারা ডেলিভার করতে ব্যর্থ হবেন, যে সংস্থারই হোক না কেন, তাদেরকে এটার দায়িত্ব নিতে হবে। চট্টগ্রাম নগরীতে বসবাসকারী এই ব্যাপারে অভিজ্ঞ যারা আছেন, দীর্ঘ সময় ধরে এইসব নিয়ে কাজ করছেন, তাদের সাথে আমরা বসবো এবং তাদের নগর পরিকল্পনাবিদ ইত্যাদি যারা আছেন তাদের সবার সাথে আমরা বসবো এবং তাদের কাছ থেকেও আমরা সহযোগিতা নেব। খালে পলিথিন বন্ধে নগরবাসীকে আরো সচেতন হওয়ার পরামর্শ দেন বন পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। পলিথিন এবং প্লাস্টিকটা আপনারা যারা আমার ইন্টারভিউ নিচ্ছেন তারা আজকে থেকে ব্যবহার বন্ধ করে দেন, আর আপনারা গণমাধ্যম হিসেবে সচেতনতা গড়ে তোলেন যাতে এইগুলো আর কেউ ব্যবহার না করে। সিটি মেয়র চান নগরবাসীর সহযোগিতা। আমাদের সবাইকে সমন্বিতভাবে সমস্ত সেবা প্রদানকারী সংস্থা আছে, সবাইকে নিয়ে একসাথে আমাদের কাজ করতে হবে এবং একটা সুন্দর শহরে পরিণত করতে হবে। নগরবাসী চান জলবদ্ধতা সমস্যার সমাধান।
নয়ন বড়ুয়া জয়, নিউজ 24, চট্টগ্রাম। পুলিশ ও দুদক সংস্কার কমিশনের প্রতিবেদন নিয়ে চলছে নানা বিশ্লেষণ। কেউ কেউ বলছেন গণদাবি থাকলেও পুলিশের রাজনৈতিক হস্তক্ষেপ বন্ধ ও প্রাণঘাতী অস্ত্রের ব্যবহার সীমিত করার কোনো প্রস্তাব নেই পুলিশ সংস্কার কমিশনের প্রতিবেদনে। বিশ্লেষকরা বলছেন পুরনো সর্ষেতেই দুর্নীতির ভূত তাড়ানোর চেষ্টায় দুদক সংস্কারে সুপারিশ করেছে দুদক সংস্কার কমিশন। বিস্তারিত মাসুদা লাবনীর রিপোর্টে। জনবান্ধব পুলিশ যেন কেতাবে আছে, বাস্তবে নেই। তাই রাজনীতির গলিপথে পুলিশ কখনো নিন্দিত, আবার কখনো নন্দিত। সরকার আসে, সরকার যায়, ক্ষমতাসীন হওয়ার হাওয়ায় ভাসে পুলিশও। রাজনৈতিক সভা সেমিনার ঠেকানো থেকে শুরু করে মামলা, আটক, গ্রেফতার, সমালোচনা পিছু ছাড়ে না বাহিনীর সদস্যদের। জুলাই বিপ্লবের পর নানা বিতর্কের সামনে আসে পুলিশের রাজনৈতিক হস্তক্ষেপ ইস্যু। কমিশনের দাবি পুলিশ সংস্কারে সাধারণ মানুষের মত নেওয়া হয়েছিল। সমীক্ষায় অংশ নেয়া প্রায় ৭৯.৫% মানুষ এ বাহিনীকে রাজনৈতিক ব্যবহারের অবসান চান। কিন্তু প্রতিবেদনে নেই পুলিশের উপর রাজনৈতিক হস্তক্ষেপ বন্ধের সুপারিশ। সমালোচনা থাকলেও আর পুলিশের প্রাণঘাতী অস্ত্রের ব্যবহার নিয়ে নেই কোনো সুপারিশও। তো বর্তমানে তো কোনো নির্বাচিত সরকার নাই বা পার্লামেন্ট নাই, অতএব নির্বাচিত সরকারের জন্য ওয়েট করতে হবে। প্রাণঘাতী অস্ত্রকে মোকাবেলা করতে হলে তো প্রাণঘাতী অস্ত্র থাকা দরকার, কিন্তু এই প্রাণঘাতী অস্ত্র যত্রতত্র ব্যবহার হবে না। রাজনীতিবিদদের সদিচ্ছা থাকতে হবে, পুলিশ বাহিনীর কর্মকর্তা কর্মচারী তাদের ওই মানসিকতা থাকতে হবে। কারো হয়ে কাজ করার জায়গা থেকে যদি নিজেদেরকে মুক্ত করতে না পারে, তাহলে যে সংস্কারের পুলিশের ক্ষেত্রে যে সংস্কারের কথা বলা হচ্ছে সেই সংস্কারটা আসলে আদতে মানুষের কল্যাণে কাজ হবে না। রাজনৈতিক প্রভাব বন্ধ নিশ্চিত না হলে কোনো সংস্কারে ভালো ফলাফল আনবে না বলে মত অপরাধ বিশ্লেষকদের। প্রধান উপদেষ্টার কাছে পুলিশ সংস্কার কমিশন যে প্রতিবেদন ও সুপারিশমালা জমা দিয়েছে তাতে 15টি বিষয় বিশদভাবে বর্ণনা করা হয়েছে। বিশেষজ্ঞরা মনে করছেন এর বেশিরভাগ বাস্তবায়ন করা গেলে জনবান্ধব করা যাবে পুলিশ বাহিনীকে, পাশাপাশি তাদের মান উন্নয়ন ও জবাবদিহিতায় আওতায় আনা যাবে। সুপারিশমালা জমা দিয়েছে দুদক সংস্কার কমিশনও। ব্যক্তিগত স্বার্থে সাংবিধানিক ও আইনগত ক্ষমতার অপব্যবহার ও ঘুষ লেনদেনকে অবৈধ ঘোষণা, কালো টাকা সাদা করার বৈধতা স্থায়ীভাবে বন্ধ করা সহ প্রায় অর্ধশত সুপারিশ করেছে দুদক সংস্কার কমিশন। তবে সাবেক এই দুদক মহাপরিচালক মনে করেন সংস্কার কমিশনের সুপারিশের বেশিরভাগই আছে দুদক আইনে। সান্নিত হওয়ার কিংবা খুব একটা আপনার উৎফুল্ল হওয়ার মতন কোনো কারণ আমি সেখানে মৌলিক কোনো সংস্কার নেই। যেটি আছে সেটি ধরেন কসমেটিক সংস্কারের মতো। বিশেষজ্ঞরা বলছেন রাজনীতি ও আমলাতন্ত্রের ইতিবাচক পরিবর্তন না হলে বদলাবে না দুদক। মাসুদা লাবনী, নিউজ 24, ঢাকা। এবারে অর্থ বাণিজ্যের সংবাদ। অবশেষে ক্রুলিং পেগ পদ্ধতি থেকে বেরিয়ে ডলারের দাম বাজার ভিত্তিক করেছে বাংলাদেশ ব্যাংক। ওয়েটেড এভারেজ বা মিড রেট পদ্ধতিতে ডলারের দাম দৈনিক নির্ধারণ হচ্ছে 2 বার। এই মধ্যবর্তী দর ধরেই ব্যাংক গ্রাহক সম্পর্কের ভিত্তিতে বিক্রি হচ্ছে বৈদেশিক মুদ্রা। সংশ্লিষ্টরা বলছেন নতুন এই পদ্ধতি স্বস্তি ফিরিয়েছে বৈদেশিক মুদ্রার বাজারে। বিস্তারিত ওয়ালিদ সাকিবের রিপোর্টে। বৈদেশিক মুদ্রার বাজার নিয়ন্ত্রণে গেল কয়েক মাস ধরেই একের পর এক উদ্যোগ নিচ্ছে বাংলাদেশ ব্যাংক। পরিবর্তিত পরিস্থিতিতে বাদ দেয়া হয়েছে ক্রোলিং পেগ পদ্ধতিও। রপ্তানি রেমিটেন্স বাড়িয়ে চেষ্টা করা হয় আর্থিক ভারসাম্য ঠিক রাখার। যদিও ডিসেম্বরের শেষ দিকে কোনো কারণ ছাড়াই আবারও অস্থির হয়ে ওঠে এই মুদ্রার বাজার। এমন অবস্থায় ডলারের দামের প্রবণতা বুঝতে নতুন পদ্ধতি চালু করেছে কেন্দ্রীয় ব্যাংক। এই পদ্ধতিতে $1,00,000 উপরে কেনাবেচার ওয়েটেড এভারেজ বা মিড রেটই হবে প্রতিদিনের দর, যা প্রকাশ করা হচ্ছে দিনে 2 বার। নতুন এই পদ্ধতি বাজারে স্থিতিশীলতা ফেরাতে সহায়ক হচ্ছে বলে মনে করছেন ব্যাংকাররা। ইরেসপেক্টিভ অফ দ্য সাইজ ইউ হ্যাভ টু অ্যাপ্লাই দ্য সেম রেট ফর দ্য এক্সপোর্টার্স, এবং যদি সেই দিন আবার যদি ইম্পোর্টারের ক্ষেত্রেও ইউ হ্যাভ টু অ্যাপ্লাই দ্য সেম রেট। তো এটা নিয়ে কথাবার্তা হয়েছে, বাট যেটা সেন্ট্রাল ব্যাংকের ভাষণ হচ্ছে যে ডলার ইজ এ ডলার। যেটা করা হয়েছে বাংলাদেশ ব্যাংকের পক্ষ থেকে, আমরা কিন্তু এর কিন্তু একটা ইমপ্যাক্ট কিন্তু দেখতে পাচ্ছি। ইতিমধ্যেই কিন্তু ডলারের মার্কেট কিন্তু অনেকটা কিন্তু স্থিতিশীল হয়ে আসছে, এবং আমি মনে করি যে আগামী অল্প দিনের মধ্যেই
টোটালি এটা একটা ভালো পরিস্থিতি দেশে। নতুন পদ্ধতিতে ডলারের দর নির্ধারণ শুরু হয়েছে গেল 12 জানুয়ারি, আর সবশেষ কর্মদিবস 16 জানুয়ারি সকালের দর ছিল 121 টাকা 95 পয়সা। বিকেলে প্রতি ডলার লেনদেন হয় 121 টাকা 88 পয়সায়। এই দর আমলে রেখে বাণিজ্যিক ব্যাংকগুলো কেনাবেচা করলেও খোলা বাজারে প্রতি ডলার বিক্রি হচ্ছে 4 টাকা বেশিতে। নিয়ন্ত্রক সংস্থা বলছে, ডলার মূল্য নিয়ে অনিয়মের অভিযোগ উঠলেই নেওয়া হবে কঠোর ব্যবস্থা। বাজার মনিটরিং করার জন্য আমাদের ফরেন এক্সচেঞ্জ পলিসি ডিপার্টমেন্টে অলরেডি একটা সেল আছে, তারা কন্টিনিউয়াস একটা অবজারভেশনে রাখবে যাতে কেউ একটা অ্যাবনর্মাল রেট নিতে না পারে। এদিকে বৈদেশিক মুদ্রার বাজার স্থিতিশীল রাখতে বাণিজ্যিক ব্যাংকগুলোকে সর্বোচ্চ 123 টাকায় রেমিটেন্সের ডলার কিনতে বলেছে বাংলাদেশ ব্যাংক। ওয়ালিদ সাকিব, নিউজ 24, ঢাকা। সাপ্তাহিক ছুটির দিনে ক্রেতাদের পদচারণায় মুখর ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা। দেশীয় স্টলগুলোর পাশাপাশি বাড়তি নজর কাটছে বিদেশি স্টলগুলো। পণ্যের মান নিয়ে অভিযোগ না থাকলেও দাম নিয়ে অসন্তোষের কথা জানিয়েছেন ক্রেতারা, যদিও বিক্রেতারা বলছেন পণ্যের মান ধরে রাখতেই এবার দাম একটু বেশি। বাণিজ্য মেলায় ঢুকতেই চোখে পড়ে বাহারি সব পণ্যের স্টল। প্রতি বছরের মতো এবারও হরেক রকমের জিনিসের পসরা, তবে আলাদা করে নজর কাটছে পাকিস্তানি, তুর্কি, কাশ্মীরি এবং ভারতীয় স্টলগুলোতে থাকা কার্পেট, পাপোশ। ঐতিহ্যবাহী কার্পেটের নিখুঁত কাজ, বাহারি নকশা নজর কাটছে দর্শনার্থীদের। অনলাইনের যুগে সবকিছুই হাতের নাগালে পাওয়া গেলেও বাহারি এই পণ্যের ক্ষেত্রে ক্রেতাদের প্রথম পছন্দ যেন বাণিজ্য মেলা। অনলাইনে আমার কাছে মনে হচ্ছে একটু খোঁজাখুঁজি করতে হয়, সে তুলনায় বাণিজ্য মেলায় কিছুটা ইউনিক কালেকশন পাওয়া যায়। ইরানিয়ান স্টল, টার্কিশ কার্পেট, তারপরে হচ্ছে শাল পাকিস্তানি স্টল থেকে। তো প্রতি বছরই আসা হয়, বাট এবছর মনে হচ্ছে দামটা একটু বেশি। ট্রেড সেন্টারে যে এর আগে যতবার আসছি তার থেকে এবার কালেকশন ভালো। हमारे पास सभी वैरायटी के कारपेट हैं, ईरानी कारपेट भी है, इंडियन कारपेट भी है, तुर्की कारपेट भी है, डिफरेंट क्वालिटी, डिफरेंट प्राइस। পণ্যের গুণগত মান নিয়ে অভিযোগ না থাকলেও দাম নিয়ে কিছুটা অসন্তোষ ক্রেতাদের। তাই স্টলগুলোতে ঘোরাঘুরি করলেও না কিনে ফিরছেন অনেকে, যদিও বিক্রেতারা বলছেন পণ্যের মান ধরে রাখতেই এবার দাম কিছুটা বেশি। টার্কিশ কার্পেটের রিজনেবল একটু বেশি, এজন্য অনেকে এসে ঘুরে যায়, আবার অনেকে নিচ্ছে। তার একটা কস্টিং বেশি পড়ছে, কারণ এখানে তাদের আসা যাওয়া একটা ব্যাপার রয়েছে। ওভারঅল আমার কাছে একটু প্রাইস বেশি মনে হচ্ছে, আর একটু কম প্রাইস হলে আমার মনে হয় লোকজন কিনে একটু সুবিধা হতো। অনলাইনের যুগেও রুচিশীল পণ্যের তালিকায় ক্রেতাদের প্রথম পছন্দ বাণিজ্য মেলা। তাই ঐতিহ্য ধরে রাখতে দেশীয় স্টলের ভিড়েও বাহারি পণ্যের পসরা বিদেশি স্টলগুলোতেও। তবে বাড়তি দামে ভারী জিনিস কিনতে মনোযোগ নেই ক্রেতাদের। ফারজানা রিয়া, নিউজ 24, ঢাকা। নিউজ 24 সংবাদের সময় হলো আরও একটা বিরতির, আমাদের সঙ্গেই থাকুন। নুডলস খান নাই? তাহলে তো নুডলসই খান নাই। নুডলস খান নাই তো নুডলসই খান নাই। নিউজ 24 সংবাদে স্বাগত জানাচ্ছি আরও একবার। এবারে আন্তর্জাতিক সংবাদ। $162 দিনের অপেক্ষার পর অবশেষে কলকাতার আরজিকর মামলার রায় ঘোষণা হলো। রায়ে নারকীয় ধর্ষণ ও হত্যার মূল অভিযুক্ত সিভিক ভলেন্টিয়ার সঞ্জয় রায়কেই দোষী সাব্যস্ত করেছেন আদালত। আগামী সোমবার সাজা ঘোষণা করা হবে। রায়ে সন্তুষ্টি প্রকাশ করেছে নির্যাতিতার পরিবার। গেল বছরের 9 আগস্ট আরজিকর হাসপাতালে তরুণী চিকিৎসককে ধর্ষণ ও খুনের ঘটনায় তোলপাড় শুরু হয় কলকাতায়। পরবর্তীতে লাখ লাখ মানুষের প্রতিবাদে উত্তাল হয় গোটা ভারত। দীর্ঘদিন ধরে চলে জুনিয়র চিকিৎসকদের কর্মবিরতি। ধর্মতলায় আমরণ অনশনে বসে প্রতিবাদকারীরা। এরই জেরে গ্রেফতার করা হয় কলকাতা পুলিশ সিভিক ভলান্টিয়ার সঞ্জয় রায়কে। গ্রেফতার করা হয় আরজিকরের সাবেক অধ্যক্ষ সন্দীপ ঘোষ ও তৎকালীন ওসি অভিজিৎ মণ্ডলকে।
গোটা ভারত তুলপার হওয়া সেই ধর্ষণ ও খুনের ঘটনায় রায় ঘোষণা করা হয় শনিবার। মূল অভিযুক্ত সিভিক ভলান্টিয়ার সঞ্জয় রায়কে দোষী সাব্যস্ত করেন শিলাইদহ আদালত। তবে সাজা ঘোষণা করা হবে আগামী 20 জানুয়ারি। এদিকে এই রায়ে খুশি নির্যাতিতার পরিবার। তবে আগামী সোমবার কি সাজা হয় সেদিকে নজর তাদের। আসমাতুলি, নিউজ 24। এবারে খেলার সংবাদ। ঢাকার ক্লাব ক্রিকেট নিয়ে জটিলতা বাড়ছে। সংস্কারের নামে ঢাকার ক্লাব ক্রিকেট থেকে পরিচালক ও কাউন্সিলরদের সংখ্যা কমানো নিয়ে চাপে বিসিবি। এরই মধ্যে প্রথম বিভাগ ক্রিকেটের ট্রফি উন্মোচন বয়কট করেছে ক্লাবগুলো। সমাধান না হওয়া পর্যন্ত ঢাকায় অনুষ্ঠেয় ডিপিএল প্রথম, দ্বিতীয় ও তৃতীয় বিভাগের খেলাও বয়কটের ডাক দিয়েছে ক্লাব কর্তারা। সাথে বিসিবি পরিচালক নাজমুল আবেদিন ফাহিমের পদত্যাগ দাবি করেছেন। জুলাই আগস্টে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন পরবর্তী সময়ে পরিবর্তনের ধারাবাহিকতায় পরিবর্তন এসেছে বিসিবিতেও। নতুন সভাপতি হিসেবে দায়িত্ব নেওয়ার পর ফারুক আহমেদ বলেছিলেন, বিসিবির গঠনতন্ত্র সংশোধন করাও তাদের অন্যতম একটি লক্ষ্য। বিসিবির গঠনতন্ত্র সংশোধনের জন্য এরই মধ্যে 5 সদস্য বিশিষ্ট একটি কমিটি গঠন করা হয়েছে, যে কমিটির চেয়ারম্যান বিসিবির পরিচালক হয়ে আসা নাজমুল আবেদিন ফাহিম। বাকি 4 সদস্যের কেউই ক্রিকেট সংশ্লিষ্ট নন। তবে গঠনতন্ত্র সংশোধনের প্রস্তাবে যে বিষয়গুলো তুলে আনা হয়েছে তা নিয়ে একজোট হয়ে প্রতিবাদ জানিয়েছিল ঢাকার ক্লাব ক্রিকেটের সংগঠকরা। তাদের দাবি ছিল সংশোধনী প্রস্তাবগুলো বাতিল করতে হবে। তবে এখন পর্যন্ত সেটি না হওয়ায় এবার প্রথম বিভাগ ক্রিকেটের ট্রফি উন্মোচন ও টুর্নামেন্টকে বয়কটের ডাক দিলেন ঢাকার ক্লাবগুলোর প্রতিনিধিরা। আমাদের দাবিটা যে স্পষ্ট, দাবির মান না পর্যন্ত আমরা খেলবো না। লিগটা আমরা ক্লাবদেরকে নিয়েই করি, ক্লাবদেরকে বাদ দিয়ে তো লিগ চালানোর কোনো সুযোগ নেই। সো তারা তাদের যে কনসার্ন রেজ করেছে এটা বোর্ড কনসিডার করছেন বা বোর্ড প্রেসিডেন্ট নিজে এটার মধ্যে ইনভলভ হয়েছেন। সো আমরা এটা নিয়ে আমি ব্যক্তিগতভাবে কোনো কমেন্ট করতে রাজি না। আমাদের দায়িত্ব হচ্ছে যত তাড়াতাড়ি সম্ভব লিগটাকে শুরু করে দেওয়া। বিসিবি পরিচালক নাজমুল আবেদিন ফাহিমের পদত্যাগ এবং নতুন কমিটি বিলুপ্তির পাশাপাশি বেশ কিছু দাবি উপস্থাপন করে তারা। যে কমিটিটা করা হয়েছে সেটাকেও বাতিল করতে হবে এবং পাশাপাশি আমাদের এখন 2-1 দাবি করেছে যে এই যে গঠনতন্ত্র অ্যামেন্ডমেন্ট কমিটির যে প্রধান, ওনারও পদত্যাগ দাবি করা হয়েছে। এছাড়াও যতদিন পর্যন্ত সংকট শেষ না হচ্ছে ততদিন পর্যন্ত সব খেলা বয়কটের কথাও জানান তারা। বিসিবি সভাপতি দ্রুত সমাধান দিলেই পরবর্তী পদক্ষেপ নেবে ক্লাবগুলো। আল মাহমুদ ফাহিম, নিউজ 24। অনূর্ধ্ব 19 নারী টি-20 বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে নেপালকে 5 উইকেটে হারিয়ে বড় জয়ে বিশ্বকাপ মিশন শুরু বাংলাদেশের মেয়েদের। মালয়েশিয়ার বাঙ্গিতে টসে হেরে আগে ব্যাট করে জান্নাতুল মাওয়া নিশিদের ঘূর্ণিতে 52 রানে থামে নেপালের ইনিংস। বাংলাদেশের হয়ে বল হাতে 2 উইকেট শিকার করে ম্যাচ সেরা হয়েছেন জান্নাতুল মাওয়া। মালয়েশিয়ায় পর্দা উঠেছে অনূর্ধ্ব 19 নারী টি-20 বিশ্বকাপের দ্বিতীয় আসরের। উদ্বোধনী দিনে বাঙ্গিতে গ্রুপ পর্বে নিজেদের প্রথম ম্যাচে নেপালকে 5 উইকেটে হারিয়েছে জুনিয়র টাইগ্রেসরা। নেপালের দেয়া 53 রানের মামুলি টার্গেটে ব্যাট করতে নেমে শুরুতেই ব্যাটিং বিপর্যয়ে পড়ে সুমাইয়া আক্তারের দল। ইনিংসের শুরুতেই 4 রান করা ওপেনার সুমাইয়া আখতারকে প্যাভিলিয়নের পথ ধরান রাসনা চৌধুরী। এরপর ক্রিজে এসে বেশিক্ষণ টিকতে পারেননি ফাহমিদা ছোয়া ও জুয়াইরিয়া ফেরদৌস। 11 রানে 3 উইকেট হারিয়ে চাপে পড়া বাংলাদেশ ম্যাচে ফেরে অধিনায়ক সুমাইয়া আক্তার ও সাদিয়া ইসলামের জুটিতে। শেষ দিকে আফিয়া আসিমা ও জান্নাতুল মাওয়ার ব্যাটে ভর করে জয়ের বন্দরে পৌঁছে যায় বাংলাদেশ। এর আগে টস হেরে ব্যাট করতে নামা নেপালের মেয়েদেরকে ভালোভাবেই চেপে ধরে বাংলাদেশের মেয়েরা। টাইগ্রেসদের নিয়ন্ত্রিত বোলিংয়ে 18.2 ওভারে 52 রানে অল আউট হিমালয় কন্যারা। বাংলাদেশের হয়ে 2 উইকেট শিকার করেন জান্নাতুল মাওয়া। একটি করে নেন নিশিতা আক্তার নিশি, ফাহমিদা ছোয়া এবং আনিসা আক্তার সোবা। নেপালের মেয়েদের হয়ে সর্বোচ্চ 19 রান করেন সানা প্রাভিন। তৌসিফুল হাসান, নিউজ 24। নুরুল হাসান সোহানের নেতৃত্বে এবারের আসরে এখন পর্যন্ত অপরাজিত রংপুর রাইডার্স। দলের এমন সাফল্যে অধিনায়ক হিসেবে বিপিএলে সবচেয়ে বেশি ম্যাচ জেতার রেকর্ডও করেছেন সোহান। ছাড়িয়ে গেছেন সাকিব, তামিম, মাশরাফিকে। এমন ধারাবাহিক পারফরমেন্স ধরে রাখতে পারলে আবারও সোহানের জাতীয় দলে খেলার সম্ভাবনা দেখছেন মিনহাজুল আবেদিন নান্নু। এছাড়াও ক্রিকেটারদের পারিশ্রমিকের বিষয়টি বিসিবি দ্রুত সমাধান করতে না পারলে বিদেশি ক্রিকেটারদের কাছে আস্থা হারাবে বিপিএল, মত নান্নুর।
রংপুর রাইডার্স যেন এক অপ্রতিরোধ্য দল, একের পর এক ম্যাচ জিতেই চলেছে তারা। গ্লোবাল সুপার লিগ ও বিপিএল মিলিয়ে টানা 11 ম্যাচ জিতে কুমিল্লা ভিক্টোরিয়ান্সের টানা জয়ের রেকর্ড স্পর্শ করেছে রংপুর রাইডার্স। নুরুল হাসান সোহানের নেতৃত্বে এবারের আসরে এখন পর্যন্ত অপরাজিত আছে রংপুর। দলের এমন সাফল্যে নতুন রেকর্ডও করেছেন অধিনায়ক সোহান। এখন পর্যন্ত সব মিলিয়ে বিপিএলে 35 ম্যাচে নেতৃত্ব দিয়েছেন তিনি। এর মাঝে জয় পেয়েছেন 26 ম্যাচে, জয়ের হার 74.28। অধিনায়ক হিসেবে বিপিএল এর ইতিহাসে সবচেয়ে বেশি ম্যাচ জয়ের হিসাবে সাকিব, তামিম, মাশরাফিকে ছাড়িয়ে গেছেন সোহান। এমন ধারাবাহিক পারফরম্যান্স ধরে রাখতে পারলে আবারও সোহানের জাতীয় দলে খেলার সম্ভাবনা দেখছেন মিনহাজুল আবিদিন নান্নু। সোহান তো ট্রিমেন্ডাস ক্রিকেটার, ওকে কিন্তু আমি যখন আন্ডার-19 হেড কোচ ছিলাম তখন আমার আন্ডারই ছিল, তখন থেকে আমি ওকে ভালো করেই জানি। ট্রিমেন্ডাস ফাইটার ক্রিকেটার, এবং এবার বিপিএলে ওর নেতৃত্বে রংপুর যথেষ্ট ভালো ক্রিকেট খেলছে এবং প্রতিটা ম্যাচেই কিন্তু ট্রিমেন্ডাস হ্যান্ডলিং করছে দলকে। তো এবার কন্টিনিউ এই প্রসেসে থাকলে ওর ক্যারিয়ারের জন্য যথেষ্ট ভালো। এবং ওকে কিন্তু আমরা যখন সিলেকশন প্যানেলে ছিলাম তখন কিন্তু চিন্তাভাবনা করে বিসিবিকে আমরা তখন কিন্তু কমিটিকে সাজেস্ট করে কিন্তু অধিনায়কও করা হয়েছিল টি-20-তে। বিপিএলে ক্রিকেটারদের পারিশ্রমিক নিয়ে ফ্র্যাঞ্চাইজির সঙ্গে ঝামেলা অনেক পুরনো সমস্যা, যে সমস্যার সমাধান এবারও করতে পারেনি বিসিবি। দ্রুতই এসব সমস্যার সমাধান করতে না পারলে বিদেশি ক্রিকেটারদের কাছে আস্থা হারাবে বিপিএল, মনে করেন নান্নু। অবশ্যই ব্যাড ইমপ্রেশন হবে এটা, কারণ কি আপনার ফ্র্যাঞ্চাইজি মালিকগুলিকে এটা নিয়ে কিন্তু বিসিবিরও দেখা উচিত ছিল যে প্রথম থেকে যে কী ধরনের ফ্র্যাঞ্চাইজি এরা, মালিকের স্ট্যান্ডার্ডটা কতটুকু। কারণ এইভাবে একটা টুর্নামেন্ট 6টা ম্যাচ শেষ হওয়ার পরে আপনার পারিশ্রমিকের কোনো দিক নির্দেশনা নেই, খেলোয়াড়দের মধ্যে প্র্যাকটিস বর্জন করা, এগুলি কিন্তু একটা বাজে একটা ধারণা একটা সৃষ্টি হয়ে যায়। এছাড়াও বিপিএলে ক্রিকেটার ও খেলার মান উন্নয়নে 7 দলের পরিবর্তে প্রয়োজনে 6 দল নিয়ে টুর্নামেন্ট আয়োজন করার কথাও জানান তিনি। আল মাহমুদ ফাহিম, নিউজ 24। এবারে ফুটবলের খবর। গোল, দর্শকদের উল্লাস, ফ্লেয়ারের ধোঁয়া, দ্বন্দ্ব ঝগড়ার ছন্দ, সব মিলিয়ে বসুন্ধরা গ্রুপ প্রিমিয়ার লিগ ফুটবলে জমজমাট এক ম্যাচ উপহার দিল বসুন্ধরা কিংস ও ফর্টিস এফসি। অবশ্য ম্যাচ শেষ হয় 1-1 ড্রতে। কারণ ফর্টিসের হোম ম্যাচ এটি। কিংস অ্যারেনায় কিংসদের প্রতিপক্ষ ফর্টিস এফসি। 1 মাস আগের একটা পুরনো হিসেব বাকি ছিল বসুন্ধরার। হিসেবটা মেলানো শুরু 11 মিনিটেই। অধিনায়ক মিগুয়েলের কর্নার, কাছের পোস্টের বাইরে দাঁড়িয়ে তপু বর্মনের হেড, এগিয়ে যায় বর্তমান চ্যাম্পিয়নরা। একটা হেডার তপু বর্মনের কাছ থেকে, এবং তপু বর্মনের সেই সেলিব্রেশন। কিছু আক্রমণ পাল্টা আক্রমণও করেছে ফর্টিস, তবে গ্রিসিন নোভাদের সব চেষ্টার সামনে দেয়াল হয়ে দাঁড়িয়েছিলেন কিংসের ডিফেন্স ডুও তপু এজে। 31 মিনিটে মিগুয়েলকে ফর্টিস ডিফেন্ডার ইসা জ্যালো মুখে আঘাত করলে বেড়ে যায় ম্যাচের উত্তাপ। রেফারি ও এক পর্যায়ে প্রতিপক্ষ খেলোয়াড়রা বাকবিতণ্ডায় জড়ায়। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন ম্যাচ রেফারি জসিম আক্তার। দ্বিতীয়ার্ধের শুরুতেই ব্যবধান বাড়াতে পারত বসুন্ধরা, তবে মুজিবুর রহমান জনির শট ব্লক করে দেন ডিফেন্ডার। এরপর একের পর এক আক্রমণ কিংসের, তবে 63 মিনিটে উল্টো এক গোল হজম করে বসে চ্যাম্পিয়নরা। কোর্শিটে ফর্টিসের সেই মোহাম্মদ আব্দুল্লাহ। এরপর চলে হলুদ কার্ড আর ফ্লেয়ার কাণ্ড। শেষ দিকে 4-5 জনকে কাটিয়ে বক্সে ঢুকেই পড়েছিলেন মিগুয়েল, শুধু শটটা চলে যায় পোস্টের উপর দিয়ে। এরপর অতিরিক্ত সময়ে সোহেল রানার জোরালো শট পোস্টে লাগলে বসুন্ধরার আফসোস আরো বাড়ে। শেষমেশ কপাল দোষে পয়েন্ট ভাগাভাগি করেই সন্তুষ্ট থাকতে হয় ভ্যালেরিও তিতার শিষ্যদের। তৌসিফুল হাসান, নিউজ 24, ঢাকা। আর এই ছিল নিউজ 24 সংবাদের এখনকার আয়োজন। আরো সংবাদ ও বিশ্লেষণ জানতে ভিজিট করুন news24bd.tv। সবাইকে ধন্যবাদ। From the bustling streets to village fields, every child dreams of wearing the national